দেখুন, জিরো আওয়ারের বিভিন্ন পর্বে, অন্তত বিগত বেশ কয়েকটি পর্বে আমরা নানানভাবে, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে বা তার আগে থেকে বাংলাদেশের যে পরিস্থিতি, যে উদ্বুদ্ধ পরিস্থিতি, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, বাংলাদেশের মানুষজনের জীবনযাপন, সংখ্যালঘু নিপীড়ন থেকে শুরু করে ইউনূসের এক প্রকার বোরে সাজা বা বোরে সাজানো, নাকি ইউনূসের শান্তিপ্রিয় ইউনূসের যুদ্ধকালীন মহড়ায়, সমস্ত ছবি আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, তার জন্য অনেকভাবে আমাদের ওপর কমিশন, আমাদের খবরের সূত্রের ওপর কমিশন, আমাদের খবর আমরা কোথা থেকে সংগ্রহ করছি, কিভাবে সংগ্রহ করছি, তার জন্য অনেক দুশ্চিন্তার ভাঁজ বোধহয় অন্তর্বর্তী সরকারের কপালে রয়েছে ঠিকই, কিন্তু আমরা যেটা সত্যি সেটাই দেখাচ্ছি, এবং বহু ক্ষেত্রে, সর্বক্ষেত্রে তথ্য প্রমাণ হাতে রেখে। আর এখান থেকেই বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি আপনারা সকলে জানেন। গত সোমবার রাতের দিকে বাংলাদেশের সেনা প্রধানদের নিয়ে বৈঠক, জরুরি ভিত্তিক বৈঠক, এবং সেই বৈঠকে অনেকাংশেই প্রশ্ন ছিল যে তাহলে কি আবারও বাংলাদেশ সেনা অভ্যুত্থানের পথে হাঁটতে চলেছে। এই প্রশ্ন ছিল, এই প্রশ্ন এখনো আছে। একদিকে রমজান মাস, আইন শৃঙ্খলার দিকটা আরো অনেক বেশি গুরুদায়িত্বের সঙ্গে পালন করতে মরিয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর এখান থেকেই আজকের জিরো আওয়ারে আমাদের আলোচনা, কারণ আইন শৃঙ্খলার ভার হাতে নিয়েই হুঙ্কার সেনাপ্রধানের। সরাসরি এবার পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার আর্মি চিফ ওয়াকারুজ্জামানের। বাংলাদেশের স্বাধীনতার উদযাপন পর্বে হুঁশিয়ারি পাকদের, হুঁশিয়ারি ইউনূসের সিন্ডিকেটকেও। ইউনূসের পর আর্থিক কারা দেশ ছাড়ছেন? হাসনাত, সার্জিসদের আটকাতে বিমানবন্দরে শাটডাউন করছে সেনা। কারণ গত 1-1.5 সপ্তাহের মধ্যে সেনাবাহিনীকে রাস্তায় নামতেও দেখা গিয়েছে। সেক্ষেত্রে জঙ্গি জামাত নিকেশে সেনাদের আরো যে শক্তি, তা বাড়াতে দেখা গিয়েছে, শক্তিশালী রূপে দেখা গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে। আর অন্যদিকে ফের সিএন সহ ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে নালিশ ইউনূসের। কোন পথে এগোবে বাংলাদেশের ভবিষ্যৎ? তাহলে কি আবারও এই ইউনূস সরকারকে, অন্তর্বর্তী সরকারকে হটাতে ফের সেনা অভ্যুত্থানের মুখে পড়তে হবে বাংলাদেশকে? আরও একবার গণতন্ত্রের স্বাদ পাওয়ার জন্য মাটি কামড়ে, মাটি আঁকড়ে পড়ে থাকবেন বাংলাদেশের মানুষজন? এই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করবো আজ জিরো আওয়ারে। এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। সত্যজিৎ, তুমি একটা কথা বলছিলে না এইমাত্র যে রমজান মাস চলছে এবং 31 মার্চ সব ঠিকঠাক থাকলে ঈদের ওদিনকে ঈদ হবে, ঈদ উদযাপিত হবে, এবং তারপর বোধহয় বাংলাদেশের ক্ষেত্রে বড় কিছু হতে চলেছে। এটা আমরা একটু আগাম জানালাম। যেমন যদি তুমি মনে করে দেখবে যে আমরা প্রায় 1.5 সপ্তাহ আগে জানিয়েছিলাম, এই জিরো আওয়ার থেকে, এই সিএনএর অনুষ্ঠান পর্ব থেকে জানিয়েছিলাম যে মোহাম্মদ ইউনূস তিনি ফের দেশ ছাড়ছেন। আমরা প্রথম জানিয়েছিলাম, আমরা একদম রেসপন্সিবল চ্যানেল, এবং বলেছিলাম তিনি একটা প্রাইভেট জেটে গোপনে দেশ ছাড়ছেন, চীনে যাচ্ছেন। সে তথ্য সর্বপ্রথম আমরা বাংলাদেশের মিডিয়ার আগেও আমরা জানিয়ে দিই। এবং তারপরে দেখা যাচ্ছে যে আজকে যখন আমরা এই প্রোগ্রামে দাঁড়িয়ে এই প্রোগ্রাম করছি, সেই সময় মোহাম্মদ ইউনূস চীনের পথে। তিনি কোনো মতে একটু ডানাতে বাহাতে একটু ফুল দিয়েছেন সম্ভবত স্মৃতিস্তম্ভে বা স্মৃতিসৌধে, কারণ আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস, মুক্তিযুদ্ধ, মুক্তিকামী মানুষের প্রতি শ্রদ্ধা। এবং মোহাম্মদ ইউনূস প্রথম থেকে যে তত্ত্ব এবং তথ্যের জন্ম দিয়েছিলেন, বিশ্বাস করছিলেন যে এই মুক্তিযুদ্ধ আসল নয়, এই স্বাধীনতা আসল নয়, এই বাংলাদেশের যে স্বাধীনতা সেটাও আসল নয়, এবং তিনি সব রকম বাধা দিয়েছেন। সেই পর্ব তো আমরা দেখাবো একটু পরেই। এবং তিনি বাধ্য হয়েছেন আজকে ফুল অর্থাৎ পুষ্প অর্পণ করতে, এবং তারপর তিনি আমাদের যে আগাম অগ্রিম ঘোষণা ছিল সেই ঘোষণা মোতাবেক তিনি চীনের পথে পাড়ি দিয়েছেন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জানি যে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি গেছিলেন, তিনি নির্দিষ্টভাবে বাংলাদেশ সফরে ছিলেন, এবং সেই সময় নির্দিষ্টভাবে যে তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং আমাদের প্রপার চ্যানেল সোর্সের মাধ্যমে, তা হলো যে বিভিন্ন যে টিভি চ্যানেল এবং খবরের কাগজের যে সোশ্যাল সাইট আছে, যেমন তোমার বিভিন্ন ধরনের, আমি নাম উল্লেখ করছি না, সেই সমস্ত সোশ্যাল সাইটে যে লাগাতার খবর প্রচারিত হচ্ছে ইউনূস সম্পর্কে, তা নিয়ে ভীষণ শঙ্কিত মহাশয় ইউনূস। এবং সে বিষয়ে তিনি রাষ্ট্রসংঘের মহাসচিবকে একটা লিখিত তথ্য দিয়েছেন, রিপোর্টই বলতে পারো। এবং আমরা জানাচ্ছি যে এখানে 26টি মিডিয়া বা গণমাধ্যম সম্পর্কে মোহাম্মদ ইউনূস রাষ্ট্রসংঘের কাছে তার আপত্তি জানিয়েছেন যে এই সমস্ত মিডিয়াগুলো তার বিরুদ্ধে প্রচার করছে। তার মধ্যে 8টি ভারতীয় গণমাধ্যম আছে,
তার মধ্যে একটি খবরের কাগজ আছে, আমরা নাম করছি না কোনোটিরই। এই যে তালিকা 8টি ভারতীয় গণমাধ্যম, আমাদের কাছে যে তথ্য বা যে সূত্র বা যে ডকুমেন্টস এসে পৌঁছচ্ছে, রাষ্ট্রসংঘের কাছে মোহাম্মদ ইউনূস যে কমপ্লেন করেছেন, লিখিত অভিযোগ জানিয়েছেন বা মৌখিকভাবে বলেছেন, তাতে এই অভিযোগের তালিকায় 8টি ভারতীয় মিডিয়ার নাম রয়েছে এবং সেই তালিকায় ক্যালকাটা নিউজের নামও রয়েছে। এবং সেই যে 8টি ভারতীয় মিডিয়া রয়েছে, যার নাম ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ ইউনূস, সেই তালিকায় ক্যালকাটা নিউজ 4 নম্বরে আছে বলে বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে। ক্যালকাটা নিউজের অপরাধটা কোথায়? মোহাম্মদ ইউনূসের ভাষায় যে আপনারা সত্যি কথা বলবেন কেন, আপনারা প্রত্যেক দিন এখানকার গোপন তথ্য ফাঁস করবেন কেন? সেই কারণে তো তিনি যমুনা ভবনে কিছুদিন আগে একটা কমিশন গঠন করেছিলেন যে ক্যালকাটা নিউজ কোথার থেকে এত গোপন খবর পাচ্ছে, তিনি যা ভাবছেন তার আগে খবর পেয়ে যাচ্ছে। ফলে মোহাম্মদ ইউনূস এবার রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছেন। তবে আমাদের প্রশ্ন যে মিডিয়ার যে বাক স্বাধীনতা বা রাইট টু স্পিচ তা তো থাকবেই, সারা বিশ্বে আছে নিশ্চিতভাবেই, এটা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল কনসার্নগুলো বিশ্বাস করে। এবং আমরা যতদূর জানি রাষ্ট্রসংঘের কাজ নির্দিষ্টভাবে মিডিয়ার বাক স্বাধীনতা রোধ করা নয়, পরিবর্তে তাদেরকে কাজের পরিসর তৈরি করে দেওয়া। এর পাশাপাশি যে তথ্য আমরা বলবো যে নির্দিষ্টভাবে ডিপ স্টেট যখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল তখনই ইউনূস রাষ্ট্রসংঘের দ্বারস্থ হলেন। এবং একই সঙ্গে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, আমরা যে তথ্য আসতে চাইছি আসল তথ্যটা বলে রাখার চেষ্টা করব, একটু ভালো করে শুনুন দর্শকদের আমরা বলবো ভালো করে একটু বিষয়টা শুনে নিন আপনারা, যে কি বিষয়টি, কি আসল ছবিটা। ওয়াকারুজ্জামান, আমরা আগের দিন বলেছিলাম যে একটা জরুরি অবস্থার ঘোষণা হতে পারে, কিন্তু হতে পারে বলেছিলাম, এবং আমরা পরবর্তী সময় দেখলাম যে রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে ওয়াকারুজ্জামানরা দেখা করলেন এবং তারপরে অলিখিতভাবে যে ছবি আমরা পাচ্ছি, তথ্য পাচ্ছি, তাতে বাংলাদেশ জুড়ে, রাজধানী ঢাকা জুড়ে আইন শৃঙ্খলার পুরোপুরি ভার এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে, ইঞ্চিতে ইঞ্চিতে, রাস্তায় রাস্তায় সেনাবাহিনী। এবং আমরা যখন অনুষ্ঠান করছি, স্বাধীনতার দিবস বাংলাদেশে পালিত হচ্ছে মহাসমারোহে, সেই দিবসের আগের রাতেও আমরা দেখেছি যে ঢাকায় সাজোয়া ট্যাঙ্ক বাহিনী ঢুকছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, স্ক্রিনে দেখাবো, যে ঢাকায় রাত্রে গভীর রাতেই ঢাকা এবং সংলগ্ন যে ক্যান্টনমেন্টগুলো আছে সেখানে সাজোয়া ট্যাঙ্ক, সামরিক ট্যাঙ্ক সেখানে প্রবেশ করছে। তাহলে রাস্তায় এত কমব্যাট ইউনিফর্ম নিয়ে সেনা জওয়ানরা রয়েছেন, তারা সেরিমোনিয়াল ইউনিফর্মে নেই, তারা যুদ্ধের পোশাকে আছেন, কমব্যাট ফোর্স বিভিন্ন জায়গায় রয়েছে, একই সঙ্গে ট্যাঙ্কগুলোকে নিয়ে আসা হচ্ছে ঢাকা এবং সংলগ্ন অংশে। এ তো শুধুমাত্র একটা উৎসব উদযাপনের জন্য হতে পারে না, সবাই বুঝতে পারছেন। তো এখানে যেটা তুমি বলছিলে যে রমজান মাসের পরেই একটা বড় কোনো ছবি আমরা দেখতে যাচ্ছি, সেই আগাম অনুধাবনটা আমরা করে দিলাম, এটা দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন কি হতে চলেছে। এবং ওয়াকারুজ্জামান, তিনি আজকে সেনা সদর থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, সেখানে তিনি সেই বিজ্ঞপ্তি আমরা দেখাবো যে সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন, একদম সরাসরি হুঙ্কার ছেড়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। কিভাবে ছেড়েছেন আমরা বলছি না, ক্যালকাটা নিউজ বলছে না, সরাসরি বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য আমরা দেখাবো, লিখিত বক্তব্য যেটা ঢাকার সেনানিবাস থেকে প্রকাশিত হয়েছে। সেখানে পরিষ্কারভাবে সেই বক্তব্যে তিনি লিখছেন যে পাকিস্তানের হানাদার বাহিনী, পরিষ্কারভাবে আমরা বলছি না, একদম নির্দিষ্টভাবে বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য যে পাকিস্তানের হানাদার বাহিনী, পাকিস্তানকে হানাদার বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই মুক্তিযুদ্ধ মহান এবং গৌরবান্বিত, এবং দেশের যে স্বাধীনতা হচ্ছে আজকের যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, তা গৌরব গাথার বলে তিনি বর্ণনা করেছেন। ফলে সেনাপ্রধানের এই অফিসিয়াল বক্তব্য সামনে আসার পরে পাকিস্তান সম্পর্কে ওয়াকারুজ্জামানের যে মনোভাব এবং গোটা সেনাবাহিনীর যে মনোভাব তা পরিষ্কার হয়ে গেছে। যে 2-4টে অফিসার ফাইজুর রহমানের মতো এখানে ওখানে রয়েছেন, তারা এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত। এবং একই সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ তিথি, যেটা আমাদের দর্শকদের জানা উচিত, তা হলো একটা হুঁশিয়ারি সেনাপ্রধান তো পাকিস্তানকে দিয়েছেন, আরও একটা হুঁশিয়ারি। সেই হুঁশিয়ারি ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিনের যে সোশ্যাল সাইট, তার যে এক্সটার্নাল পোস্ট বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, নেটিজেনরা তা নিয়ে ইতিমধ্যে তারা চালাচালিও করছেন, তারা শেয়ার করছেন, সেই তথ্যই আমরা হাতে পেয়েছি। আমরা তার অথেন্টিসিটি যাচাই করতে যাইনি, কিন্তু যেভাবে সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিনের বক্তব্য, তাতে তিনি পরিষ্কার বলছেন যে এই রমজান মাস মিটলেই প্রত্যেকটি উপজেলায় দায়িত্ব নেবে সেনা, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় সেনা ক্ষমতায় আসবে, সেনা তাদের আইন শৃঙ্খলার ভার নেবে, প্রত্যেকটি উপজেলা, বাংলাদেশের যতগুলো উপজেলা রয়েছে। এবং তার পাশাপাশি তিনি নির্দিষ্টভাবে বলছেন যে
মানে যে মুহূর্তে সেনা পুরো দায়িত্ব নিয়ে নেবে সেই মুহূর্তে তিনি তার যে কলিগস যারা রয়েছেন এয়ারপোর্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডিভিশনে দায়িত্বে আছেন তাদেরকে সতর্ক করেছেন যে মুহূর্তে সেনা দায়িত্বে আসবে আইন শৃঙ্খলার সার্বিকভাবে সেই মুহূর্তে সমস্ত এয়ারপোর্টকে শাটডাউন করতে হবে, একজনও যাতে পাকপন্থী এই সিন্ডিকেটের সদস্য যারা ইউনুসের ঘনিষ্ঠ তারা পালাতে না পারে। আমরা বলছি না, এটা বাংলাদেশের সেনা কর্তা বলছেন, যিনি এই মুহূর্তে ঢাকার সেনানিবাসে কর্মরত আছেন বলেই আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি। এবং তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে তাহলে আজকে তো ইউনুস দেশ ছাড়লেন এবং চীন হচ্ছে এমন একটা দেশ যে দেশে এর আগে সেনাশাসক জিয়াউর রহমান গেছিলেন, তিনি আর ফিরে আসেননি। তাহলে কি এই চীন হয়ে প্যারিস চলে যাচ্ছেন ইউনুস, তিনি আর দেশে ফিরবেন না? আমরা বলতে পারছি না তিনি সত্যি দেশে আসবেন কি আসবেন না বা তিনি কী সিদ্ধান্ত নিতে চলেছেন। কিন্তু যে প্রশ্নটা অবধারিত অনিবার্য সেটা হলো যে ইউনুস তো দেশ ছাড়লেন, এরপর আর কারা দেশ ছাড়ছেন? হাসনাত বা সার্জিস এরা কি দেশ ছাড়ছেন? তারা দেশ ছাড়ার আগেই কি একেবারে সমস্ত এয়ারপোর্ট শাটডাউন হবে? তাদের কি পালাতে দেওয়া হবে না? কোথায় এখন সিন্ডিকেট সদস্যরা, তারা কেন গা ঢাকা দিচ্ছেন? এই প্রশ্নটা অনিবার্য। এবং তোমাকে বলবো যে সেনা একটা সুন্দর একটা ট্র্যাপও তৈরি করেছে এই সিন্ডিকেট সদস্যদের জন্য। আমি স্ক্রিনে সেই ছবিটা দেখানোর জন্য বলবো পিসিআরকে, যে যেখানে সেনাপ্রধান একটি বক্তব্য রাখছেন, সেই বক্তব্যে তুমি দেখবে যে ইউনুস বলছেন এবং সিন্ডিকেটের সদস্যরা হাসনাতেরা বলছেন যে জুলাই বিপ্লব। কিন্তু সেনাপ্রধান একটি অনুষ্ঠানে গেছেন, সেখানে লেখা আছে, সেনারই অনুষ্ঠান ছিল, সেখানে জুলাই গণ অভ্যুত্থান লেখা আছে, বিপ্লব নয়। বুঝতে হবে বিষয়টি। এই গণ অভ্যুত্থানের অর্থ হচ্ছে, বা অভ্যুত্থান শব্দটি লেখা আছে, এবং সেখানে যারা গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে সেনাকর্তারা সাহায্য করেছিলেন। ওয়াকারুজ্জামান যে গণ অভ্যুত্থান এই যে ব্যানারটা তার পেছনে রয়েছে বা অভ্যুত্থান শব্দটি লেখা আছে, তার অর্থ কু। এবং বাংলাদেশের আইন অনুসারে কোনো অভ্যুত্থান বা কু করলে সেক্ষেত্রে তার বা সেই গোষ্ঠীর মৃত্যুদণ্ড একেবারে অবধারিত। ফলে সেনাবাহিনী বা সেনাপ্রধান জুলাই বিপ্লব বলছেন না, ভালো করে বুঝতে হবে। ফলে ইউনুস আগে খবর পেয়ে গেছে, কারণ ইউনুসের সঙ্গে ইন্টারন্যাশনাল প্রচুর গোয়েন্দা সংস্থার যোগাযোগ তো রয়েছে, তিনি আগে থেকে এই আঁচটা পেয়ে গেছেন। ফলে তিনি মানে কেটে পড়েছেন কি দেশ থেকে এতগুলো সিন্ডিকেটের সদস্যকে এবং নবীনদের রেখে। এবং ওয়াকারুজ্জামান কি বলছেন এই অভ্যুত্থান ব্যানারকে পেছনে রেখে, অর্থাৎ তার যে ব্যানার সঙ্গে রয়েছে তিনি বিপ্লব বলছেন না, সেই ছবিটা আমরা দর্শকদের বা বক্তব্যটা শোনাবো। কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। নির্দিষ্টভাবে তুমি শুনলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি অভ্যুত্থান বলছেন, তিনি অভ্যুত্থান বিশ্বাস করছেন, ফলে বিপ্লব নয়, অভ্যুত্থান ঘটালে তার সাজা বাংলাদেশে ফাঁসি। তাহলে সিন্ডিকেটের সদস্যদের কী হবে? সেনাপ্রধানের মনোভাব তো পরিষ্কার, ফলে ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। তিথি, একদমই তাই সত্যজিৎ, এখান থেকে বিপ্লবকে অভ্যুত্থান আখ্যা দেওয়া এবং যে কথা তুমি বললে তা যেমন যথেষ্ট প্রাসঙ্গিক, তার সঙ্গে ওয়াকারুজ্জামান বলছেন মনোবল না হারাতে, মনোবল চাঙ্গা করবার জন্য এবং মানুষের পাশে থাকবার বার্তাও তিনি সবসময় দিয়ে এসছেন, এই বক্তব্যেও দিয়েছেন। সত্যজিৎ, সঙ্গে থাকো, আমাদের জিরো আওয়ারে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন। আমাদের সঙ্গে দূরবর্তী স্থান থেকে সরাসরি রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু রায়চৌধুরী। আমি দীপ্তাংশু চৌধুরী, আমি স্যারকে স্বাগত জানাবো। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, আমি সকলের কাছে আসবার চেষ্টা করব। আর আলোচনার জায়গা থেকে এটা ভীষণভাবে স্বাভাবিক যে এই মুহূর্তে ওয়াকারুজ্জামানের হুঙ্কার একদিকে পাকিস্তানের জন্য, পাকপন্থীদের জন্য, সমস্ত দিক থেকে দাঁড়িয়ে বিমানবন্দর শাটডাউনের পথে হাঁটছে সেনা, বা যে বিষয়গুলো, যে প্রসঙ্গগুলো সামনে আসছে, রমজান মাস তার শেষ হলেই সেনা অভ্যুত্থানের পথ, বা আবারও ফের সেনা অভ্যুত্থান দেখবে বাংলাদেশের মানুষজন, সাক্ষী থাকবে সেরকম কোনো সন্ধিক্ষণের, সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনায় থাকবো। কারণ এই মুহূর্তে নিউজরুম থেকে যেমন সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, তেমন দূরবর্তী স্থান থেকে সরাসরি আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সত্যজিৎ, একদমই, আমি দীপ্তাংশুবাবুর কাছে এক্ষুনি আসছি। একটা বিষয় আমরা বলে রাখবো যে তথ্যটা জানানোর প্রয়োজন। এর আগে দীপ্তাংশুবাবু নিশ্চয়ই আপনার মনে আছে যে যমুনা ভবনে একটা কমিশন গঠন করা হয়েছিল, যে ক্যালকাটা নিউজ আগে থেকে খবর পাচ্ছে কী করে, তাদের সোর্স কারা,
এবং মোহাম্মদ ইউনূস নিজে সেই কমিশন গঠন করেছিলেন দুপুরের দিকে, এবং সেখানে একাধিক অফিসার ছিলেন। এরপর যে তথ্য আমরা পাচ্ছি যে রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে তিনি অভিযোগ করেছেন সারা বিশ্বের 26টি গণমাধ্যম সম্পর্কে, ভারতের 8টি মিডিয়া আছে, একটি খবরের কাগজ সমেত, এবং সেই লিস্টের 4 নম্বর নামটি হলো ক্যালকাটা নিউজ। অর্থাৎ মহাসচিব রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল, তার কাছে তিনি এই অভিযোগ করেছেন যে ক্যালকাটা নিউজ তার সম্পর্কে বিভ্রান্তিমূলক খবর রটাচ্ছে। 1.5 সপ্তাহ আগে আপনি মনে করতে পারবেন দীপ্তাংশুবাবু, আমরা প্রথম বলেছিলাম যে চীনে চলে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, ফিরবেন কিনা বলতে পারবো না, এবং আজকে যখন আমরা প্রোগ্রাম করছি তিনি চীনের পথে। এবং একই সঙ্গে ওয়াকারুজ্জামান তার লিখিত বক্তব্যে সরাসরি পাকিস্তানকে হানাদার বাহিনী বলে উল্লেখ করেছেন। দুটো মনোভাব দুদিকে, ঠিক কোন পথে এগোচ্ছে বাংলাদেশ, কত দ্রুত সেনার হাতে গোটা বিষয়টা আসতে চলেছে বলে আপনার মনে হচ্ছে? সত্যজিৎ বাবু একজন ভারতীয় হয়ে এবং বঙ্গ সন্তান হয়ে আজ বাংলাদেশের 18 কোটি বাংলাদেশের নাগরিককে প্রথমে শুরু করি 26শে আজকে মার্চ, তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তাদের ইন্ডিপেন্ডেন্স ডে আজকে। এবং আমরা প্রত্যেকে জানি এই বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তখন যারা নাগরিক ছিলেন তারা প্রায় 9 মাস ধরে ত্যাগ তিতিক্ষা রক্তের গঙ্গা বহার পর 16ই ডিসেম্বর প্রায় 9 মাস পর এই পাকিস্তানের পূর্ব পাকিস্তানে যে অত্যাচার নির্যাতন বাংলাদেশের উপর চালিয়েছিল এবং ভারতের ডাইরেক্ট সাপোর্ট, ভারতের সামরিক বাহিনীর ডাইরেক্ট সাপোর্টে তাদের নতুন স্বাধীনতা সেই ভিক্টরি ডে যেটা বলি 16ই ডিসেম্বর 1971 পেয়েছে। আজকে সেই জায়গায় আমরা আর এক বাংলাদেশ দেখছি যেখানে পাপেট মোহাম্মদ ইউনূসকে 5ই অগস্ট 2024-এর পর কোনো একটা ডিপ স্টেট তাদের কোনো সেলফিশ ইন্টারেস্টে বাংলাদেশকে শেষ করার জন্য তাকে বসিয়ে দেওয়া হলো। এবং পরিস্থিতির কারণে যিনি ইলেক্টেড ওখানকার প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনাকে তার প্রাণহানি হতে পারত, সেখান থেকে তাকে চলে আসতে হয় এবং ভারত আজকের দিনে সে ভারতে আছে। এটা দিয়ে যেমন শুরু করছি, আমরা প্রত্যেকে জানি এই বিগত 8 মাসে বাংলাদেশ কিরমভাবে আইএসআই কে রেড কার্পেট দিয়ে রেখেছে। আমরা এও জানি যে এই মৌলবাদী শক্তি যতগুলো আছে, আপনি বারবার বলেছেন এবং আমরা এই আপনার ক্যালকাটা নিউজে দেখেছি এবং বিভিন্ন অন্য গণমাধ্যমে দেখেছি যে হিজবুত তাহরির এবং জামাতদের যে দাপাদাপি বাংলাদেশে শুরু হয়েছে, সেটা আমরা অকল্পনীয়। বাঙালি হিসেবে আমাদের এই আমি একজন বঙ্গ সন্তান এবং বাংলাদেশের 18 কোটি নাগরিক, আমরা এটা কোনো মতে এক ধরে নিতে পারছি না। বাঙালিকে এরকম ভাবে আমরা দেখিনি। এই জাতির যে এই অবনতি হবে, যারা ভাষা ভুলে গিয়ে এই ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে, ধর্ম নিয়ে ভারত বিদ্বেষী এবং ভারতের বিরুদ্ধে যাচ্ছে, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। দ্বিতীয় হচ্ছে এই মোহাম্মদ ইউনূস উনি আসার পর যে ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে, এবং আপনি যেটা বললেন ইউনাইটেড নেশনে কমপ্লেন করতে নিশ্চিত পাবে। এখন ইউনাইটেড নেশন বাংলাদেশের খুব পাশের বন্ধু। আপনি দেখেছেন অ্যান্টোনিও গুটেরেস কিছুদিন আগে এসেছিল, 1 সপ্তাহ 10 দিন আগে বাংলাদেশে তার সফর ছিল, 4 দিন ছিলেন এবং যেখানে যেখানে রোহিঙ্গা ক্যাম্প সেইখানে গিয়ে উনি ইফতার পার্টি করেছেন। সেই একই চট্টগ্রামে যেখানে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, তাদের কিন্তু অ্যান্টোনিও গুটেরেসের মনে পড়লো না, অথবা ইউনিস গভর্নমেন্টের মনে পড়লো। রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে উনি ইফতার করলেন। আমি আপনাকে আরো একটা সূচনা দিচ্ছি এবং বাংলাদেশ নাগরিকদের জন্য সূচনা দিচ্ছি, যেমন বিভিন্ন 8টি গণমাধ্যম ভারতবর্ষে তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে। আমি এটাও বলছি সত্যজিৎ বাবু আপনাকে এবং আমাকেও এবং আরো বিশেষ কিছু লোককে, তাদের নামে কিন্তু পশ্চিমবাংলায় যে দূতাবাস আছে আমাদের নামে নাম অনুযায়ী কিন্তু তাদের কমপ্লেন পাঠিয়েছে ওদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে এখন যিনি অন্তর্বর্তী সরকার দেখাশোনা করছেন, যাতে আমাদের ওপর ক্লোজ সার্ভেলেন্স রাখে। এই কলকাতার বুকে যে দূতাবাস, বাংলাদেশ দূতাবাস আছে, আপনার নামও আছে, আমাদের অনেকের নাম আছে, তাদের ওপর ক্লোজ সুপারভিশনের জন্য ওনারা ক্লোজ সুপারভিশন করুক। কিন্তু যে খবর, যে সত্য খবর, যে খবর আসছে এবং আপনাদের বাংলাদেশে গণমাধ্যমে আসছে, এবং আমরা আমাদের ভাষার সঙ্গে আমরা জুড়ে আছি, বাঙালির একটা জাতিসত্তা, বাঙালির কৃষ্টি সাহিত্যের সঙ্গে আমরা বাংলাদেশের সঙ্গে জুড়ে আছি। পুরো পৃথিবীতে বাঙালির যে অনার,
সেটা আমরা শেষ হতে দেব না। দীপ্তাংশবাবু, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করবো, যে যেমন ওয়াকারুজ্জামান সরাসরি বলেছেন যে পাকিস্তানকে হানাদার বলেছেন, একেবারে সেনার অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেখানে পাকিস্তানকে বলেছেন ওয়াকারুজ্জামান যে হানাদার। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর পরিষ্কার মনোভাব, পাকিস্তানদের এবার ঘাড় ধরে বের করবেন ওয়াকারুজ্জামান, পরিষ্কার ছবি। একই সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন তিনি তার যে এক্সটার্নাল পোস্ট বিভিন্ন অংশ থেকে তিনি পোস্ট করছেন যে এই রমজান মাস গেলেই বিভিন্ন অংশের আইন শৃঙ্খলার সম্পূর্ণ দায়িত্বে আসবে সেনাবাহিনী। কারণ আগের দিন আপনি উল্লেখ করেছেন যে কমব্যাট ইউনিফর্মে রয়েছে, তাদের স্ট্যান্ড বাই রাখা হয়েছে বা তাদের অ্যাক্টিভ করা হবে, এবং তার পাশাপাশি বিভিন্ন এয়ারপোর্ট শাটডাউন করা হবে। এবং শাটডাউন করেই এই ইউনুসের সিন্ডিকেটের হাসনাত সার্জিস যারা দেশ ছেড়ে পালাতে চাইছে বলে আমরা আগাম খবর পাচ্ছি, তাদেরকে বোধহয় এবার গ্রেপ্তার করা হবে। এইটার মধ্যে কতটা সার্বত্ব আছে, কতটা অথেন্টিসিটি আছে বলে আপনার মনে হয়? আপনি তো প্রথমে এই নিউজটা ব্রেক করেন যে এই মিটিং যেটা হয়েছিল রাত্রিবেলা হয়েছিল এবং দিনে 10:30, এবং অনেকে মিথ্যে বলছে, ওদের হোমো মিথ্যে বলছে, কিন্তু আপনি তো চিঠি সহকারে সবাইকে দেখিতেন। চিঠিতে সাইন চিঠি অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স বাংলাদেশের সামরিক, ওনাদের জেনারেল ওয়াকারুজ্জামান মিটিং দেখেছে সকাল 10:30। তা আপনি ক্যালকাটা নিউজ প্রথম ব্রেক করে, যে কোনো সংবাদ মাধ্যমে বিশ্বের প্রথম ক্যালকাটা নিউজ এটা ব্রেক করে। আমি ছিলাম, আমি জানি। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, সেদিনের পর থেকে যতগুলো ক্যান্টনমেন্ট অথবা ছোট মিলিটারি স্টেশন আছে অলরেডি এই সামরিক বাহিনী, বাংলাদেশের সামরিক বাহিনী তার কমান্ড অ্যান্ড কন্ট্রোল নিয়েছে, এবং আইন শৃঙ্খলা একভাবে ইনডাইরেক্ট হোক অথবা ডাইরেক্ট হোক তাদের এই রাশটা তারা নিজেদের হাতে নিয়ে নিতে। কারণ বারবার থ্রেট আসছিল বাংলাদেশের সার্বভৌমত্বের উপর, এবং এই মৌলবাদী আর এই জঙ্গি সংগঠনরা ডাইরেক্ট থ্রেট দিচ্ছিল বাংলাদেশের সামরিক বাহিনীকে তাদের ক্যান্টনমেন্টে ঢুকে উড়িয়ে দেবে। এবং এই আওয়াজটা কোত্থেকে পাচ্ছিল? এই সংগঠনগুলো, জামাত সংগঠনগুলো, এই সংগঠনগুলো এই আওয়াজ পাচ্ছিল আইএসআই সাপোর্ট থেকে, আইএসআই রিসোর্ট থেকে। তাই একটা সময় জেনারেল ওয়াকারুজ্জামানকে সামনাসামনি বলতে হলো যে এই হানাদারদের আমরা কোনোদিন সহ্য করব না। কারণ একদম সঠিক বলছেন, যে একদম সঠিক বলছেন যে ওয়াকারুজ্জামানকে তিনি বলেছেন হানাদার সহ্য করব না। এবং মোহাম্মদ ইউনুসের সঙ্গে লাস্ট যে মিটিং তিনি করেছিলেন সেখানে ইউনুস তাকে বলেছিলেন যে পাকিস্তান থেকে আসা কোনো অস্ত্রে আপনি হাত দেবেন না। কিন্তু দীপ্তাংশবাবু, আমরা যে খবর পাচ্ছি পাকিস্তান থেকে যে বিপুল অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে সেগুলো এবার সেনাবাহিনী অপারেশন শুরু করেছে, উদ্ধার করা হবে এবং একে একে সবকটা জঙ্গিকে ঘাড় ধরে আবার জেলে ঢোকানো হবে বলে আমরা তথ্য পাচ্ছি। এবং একই সঙ্গে আমি বলার চেষ্টা করব যে জুলাই বিপ্লব নয়, জুলাই অভ্যুত্থান, যার সাজা ফাঁসি, এই ভয় কি পাচ্ছে এই জামাতে ইলিয়াস? কারণ ইলিয়াস ইতিমধ্যেই গণমাধ্যমে বলে ফেলেছেন যে শেখ হাসিনা ফিরে আসছেন নিশ্চিত। কি বলেছেন ইলিয়াস? তিনি আমি দর্শকদের শোনানোর জন্য বলবো। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। যে বিপ্লব, যে স্বাধীনতা, এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ, অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন, একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা এই আসিফ নজরুল। এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে। তিথি পরিষ্কার যে ওয়াকারুজ্জামানের হুঙ্কার সরাসরি পাকিস্তানকে একদম আঙুল দেখিয়ে হুঙ্কার দিয়েছেন। এবং এই যে ব্লগার জামাতে ইলিয়াস তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে হাসিনা ফিরছেন। আমরা বলেছি জুনেই হাসিনা ফিরছেন। সত্যি কি তাই? ছবিটা নিশ্চয়ই পরিষ্কার হবে পরবর্তী সময়। একদমই তাই সত্যজিৎ, আজকে আলোচনার সময় যেহেতু একদম শেষ, আমি কর্নেল স্যারকে অনেক ধন্যবাদ জানাবো। কর্নেল দীপ্তাংশ চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। ধন্যবাদ জানাবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন নিউজ রুম থেকে সরাসরি। আর একদিকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্বাদ, আজ বাংলাদেশের জন্য বিশেষ দিন, কিন্তু এই বিশেষ দিনটাকে বিশেষ করে রেখেছে কজন, এটাও একটা প্রশ্ন। কারণ তাদের কাছে দিনটার যে বদল ঘটেছে এক অভ্যুত্থান বা এক জুলাই বিপ্লবে। অবশ্যই পরবর্তীতে বাংলাদেশ কোন পথে এগোয়, বাংলাদেশের পরিস্থিতি কোন পথে এগোয়, সেদিকে নজর থাকবে। 0 আওয়ার শেষ করছি, আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।